KTV Originals। কলকাতা টিভি অনলাইনে আপনাদের সকলকে স্বাগত। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই 1x ব্যাট। আপনাদের সঙ্গে ভাস্বতী রয়েছে এবং অবশ্যই আজকের আলোচনা আমাদের গতকালের বিশ্বকাপ জয় নিয়ে, এবং আমার সঙ্গে আলোচনায় রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, অনেক অনেক স্বাগত আজকের আলোচনায়। গতকাল আমরা দেখলাম যে বার্বাডোসের ব্রিজটাউনে ভারতের মহাকাব্য এবং অনেক বছরের খরা কাটিয়ে ভারতের ট্রফি জয় অবশ্যই ইতিহাস হয়ে থাকলো ভারতের কাছে। এবং আমরা দেখলাম যে গতকালের যে বিশ্বকাপ প্রথম থেকে একদম টান ম্যাচ, রুদ্ধশ্বাস ম্যাচ, উত্তেজনা চলছিল। অসাধারণ এই ম্যাচের দিকে আমাদের সকলের নজর ছিল এবং প্রথম থেকে আমরা দেখেছি যেখানে একটা সময় ভারতের হেরে যাওয়া এবং সেখান থেকে ঘুরে আসা। শুরুতে আলোচনা এখান থেকেই আনবো। জয়জ্যোতি, আমরা দেখলাম যে একেবারে শেষ মুহূর্তে গিয়ে প্রোটিয়াদের কাছে ভারতের যেই জয় এবং এই যে টান ম্যাচ, প্রত্যেকটা সময় ব্লাস্টেন বাড়ছিল আমাদের, সব মিলিয়ে এই যে টার্নিং পয়েন্ট এলো ম্যাচের, কিভাবে এলো, এটা যদি একদম শুরুতে তুমি ব্যাখ্যা করো। দেখো ভাস্বতী, প্রথম কথা তো বলি যে এই যে ম্যাচটা যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল কোনো হলিউড থ্রিলার মুভি দেখছি, এবং শেষে কি আছে, কি অপেক্ষা করছে আমরা কেউ জানি না। কখন ভারত এই ম্যাচ থেকে সরে গেল বুঝলাম না। হেনরি ক্লাসেন দুরন্ত ব্যাটিং করছিলেন এবং একটা সময় দাঁড়িয়েছিল 24 বলে 26 রান প্রয়োজন, হাতে 6টা উইকেট সাউথ আফ্রিকা। ওখান থেকে যে ম্যাচ হারা যায় কালকে দক্ষিণ আফ্রিকা দেখালো, এবং ওখান থেকে যে ম্যাচ জেতা যায় সেটাও ভারত দেখালো। টার্নিং পয়েন্টের কথা তুমি বলছিলে, টার্নিং পয়েন্ট মনে করি আমি যে জসপ্রীত বুমরার ওভার, তারপরে অর্শদীপের ওভার, এই দুটো ওভার ভীষণ ক্রুশিয়াল ছিল। ইকোনমিক্যাল থাকে এবং উইকেট পতনও হতে থাকে। আর একই সঙ্গে শেষ ওভার হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন, টালমাটাল সব কিছু একদিকে সরিয়ে কালকে কিন্তু দেশের জন্য তিনি উৎসর্গ করলেন তার শেষ ওভার, এবং যেটা না হলে এই ওয়ার্ল্ড কাপ হতো না। সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য ক্যাচ। যতদিন ক্রিকেট কভার করছি, যত বছর ক্রিকেট কভার করছি বা যত বছর ক্রিকেট খেলা দেখছি, কোনো ফিল্ডারকে অপমান না করে, অসম্মান না করে বলছি এই ক্যাচ বেস্ট ক্যাচ। এই ক্যাচ না হলে এই T20 ওয়ার্ল্ড কাপ আসতো না। ডেভিড মিলারের ক্যাচ, তাও লং অনের সেই জায়গায় বাউন্ডারি লাইনে যেভাবে তার বডি ব্যালেন্স করে যে মুভমেন্টে ক্যাচটি নিলেন, উদাহরণ। সূর্যকুমার যাদব সত্যি কালকে যেন বার্বাডোসের আকাশে সূর্যোদয় ঘটালেন। ব্যাট হাতে তিনি পারছিলেন না কিছু করতে, তবে যখন বললাম না এই T20 ক্রিকেটে এক একটা মুহূর্ত আসে যে মুহূর্তগুলো ডিসাইসিভ হয়ে যায়। এই যে মুহূর্তটা, এটা কিন্তু একদম ডিসাইসিভ, এবং সূর্যকুমার যাদবের নামটা অমর হয়ে থাকবে। আমি আবারও বলছি, রিপিট করছি, 1983 ওয়ার্ল্ড কাপে কপিল দেব নিখাঞ্জ একটা দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন ভিভিয়ান রিচার্ডসের। যদি সেই ক্যাচটা আর এই ক্যাচটার মধ্যে তুলনা করা হয়, যদি কপিল দেব নিখাঞ্জকেও এই প্রশ্নটা করা হয়, আমি নিশ্চিত কপিল দেব নিখাঞ্জ বলবে এই ক্যাচটা বেস্ট ক্যাচ। কারণ গুরুত্বের নিরিখে শেষ ওভার, যেখানে খুব বেশি রান বাকি ছিল না দক্ষিণ আফ্রিকা, তবে যে ব্যালেন্স নিয়ে ক্যাচটি নিলেন, এরকম ধরনের ক্যাচ আমরা দেখেছি আইপিএলে, অনেক ফিল্ডারকেই আমরা নিতে দেখেছি। তবে এটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল এবং শেষ ওভার, যেখানে স্নায়ুর লড়াই চলছে, নার্ভটাকে হোল্ডে রেখে যেভাবে ক্যাচটা নিলেন, অবিশ্বাস্য। সূর্যকুমার যাদব, একটা কথাই বলবো যে সুপার সূর্যকুমার, এবং সত্যি আক্ষরিক অর্থে সূর্যকুমার যাদব যেন বার্বাডোসের আকাশে, ভারতীয় ক্রিকেটের আকাশে সূর্যোদয় ঘটালেন। একদমই, অর্থাৎ তুমি বলছো যে বার্বাডোসে রাতের বেলাতেও সূর্যোদয় ঘটালেন এই সূর্যকুমার যাদব। তাহলে তো এই যে জয়ের পেছনে সূর্যকুমার যাদবেরও একটা বড় অবদান রয়েছে। একেবারেই। ম্যাচটা যখন শেষ হয় তখন দুপুর পরন্ত বিকেল, সেই সময় সূর্যকুমার যাদবের এই ধরনের ক্যাচ, এবং এই ক্যাচটা না হলে এই ম্যাচটা ইন্ডিয়া জিততো না। অনেক আমরা আছে না, অনেক প্রবচন আমরা শুনি যে ক্যাচ ধরেই কিন্তু ম্যাচ জেতা যায়। এটা হচ্ছে তার একদম পারফেক্ট এক্সাম্পল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে। অসাধারণ ক্যাচ। এই মুহূর্তটা যদি আমাকে বলা হয়, যদি আমার একদম শেষ সময় চলে আসে জীবনের, শেষ সময় যদি বলা হয় কি দেখতে চাও, কি ইচ্ছে, শেষ ইচ্ছে কি, আমি এই ক্যাচটা দেখতে চাইবো। দুটো জিনিস দেখতে চাইবো, একটা মহেন্দ্র সিং ধোনির সেই ছক্কাটা 2011 সালের মায়াবী মুম্বাই রাতে, এবং এই ক্যাচটা, এই জিনিসগুলো থেকে যাবে, কিছু মুহূর্ত সারা জীবন থেকে যাবে। এই ম্যাচ যারা দেখেছেন গতকাল,
তারা কেউ ভুলতে পারবেন না, তারা তাদের পরবর্তী জেনারেশনকেও বলবেন যে এই ম্যাচের কাহিনী। ঠিক আমরা যেমন 1983 গল্প শুনি বাবা কাকুদের কাছ থেকে, ঠিক একই রকমভাবে কিন্তু এই ম্যাচটার গল্পও শুনবে আমাদের পরবর্তী জেনারেশন আমাদের কাছ থেকে। অসাধারণ ম্যাচ, যারা দেখেছেন, যারা খেলেছেন, যারা কোনোভাবে যুক্ত ছিলেন, প্রত্যেকেই কিন্তু এই ম্যাচটা ভুলতে পারবেন এবং প্রত্যেকটা মুহূর্ত যেন একদম জলজল করছে এই ম্যাচের। আর সূর্যকুমার যাদবের এই ক্যাচটা সত্যি বাড়তি মাত্রা দিয়ে দিয়েছে এবং সূর্যকুমার যাদব সত্যি যেভাবে তিনি ব্যাটিং করেছেন এর আগের ম্যাচগুলোতে, গতকাল ফ্লপ হয়েছেন ব্যাট হাতে, তবে ওই একটা মুহূর্ত সব মানে 7 খুন মাফ। সূর্যকুমার যাদব যেন এই ম্যাচে অমর থেকে গেলেন এই ক্যাচটার জন্য। একদমই। এবং গতকাল এই বিশ্বকাপ জয়ের পর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘুরছে যে এই যে অবিশ্বাস্য ক্যাচ ডেভিড মিলারের থেকে, এবং সেই জায়গায় কিন্তু সূর্যকুমার যাদবকে অবশ্যই বিরাট কোহলি থেকে রোহিত শর্মা তারা কিন্তু স্বাগত জানিয়েছেন, কারণ ভারতের শেষ মুহূর্তে একটা জয়ের পেছনে তার হাত রয়েছে এমনটা কিন্তু বলাই বাহুল্য। অবশ্যই এবার জয়জ্যোতি রোহিত শর্মার কথায় যেরকম আসবো, তবে বিরাট কোহলি তিনি আন্তর্জাতিক টি20 বিশ্বকাপ থেকে অবসর ঘোষণা করেছেন এবং গতকাল আমরা ম্যাচে দেখলাম যে বিরাট কোহলি কোথাও গিয়ে ফাইনালে উজাড় করে খেললেন। বিরাট কোহলি নিয়ে কি বলবে? দেখো, বড় প্লেয়াররা সবসময় বড় ম্যাচের জন্য সেভ করে রাখে। আমরা দেখছিলাম সেমিফাইনালে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় দুজনেই বলছিলেন যে বড় কিছু আসছে, বিরাট কিছু আসছে ফাইনালে, এবং সেটা যে একদমই ভুল নয় সেটা একদম কিন্তু কালকে পরিষ্কার হয়ে বুঝিয়ে দিলেন বিরাট কোহলি। তুমি যদি দেখো বিরাট কোহলির ব্যাটিং 76 একটু স্লো ব্যাটিং করছিলেন, কারণ অনেকে এটা সমালোচনাও করছেন যে স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করছিলেন সেটার জন্য সমালোচিত হচ্ছিলেন, তবে এটা ভুলে গেলে চলবে না। এটা রোহিত শর্মাও পরবর্তীতে এসে বলেন যে এক প্রান্ত থেকে কিন্তু উইকেট পতন হচ্ছিল, যার জন্য এক প্রান্ত ধরে বিরাট কোহলি খেলছিলেন, যখন অক্ষর প্যাটেল কিন্তু অনেকটা ফ্রি ফ্লোতে ব্যাটিং করছিলেন, তাই শিট অ্যাঙ্কার রোল প্লে করছিলেন এক্ষেত্রে বিরাট কোহলি। এবং যখন তিনি 50 পূর্ণ করলেন তারপর কিন্তু ফ্রি ফ্লোতে ব্যাট করার চেষ্টা করলেন বিরাট কোহলি এবং 59 বলে 76 রান। ভাস্বতী, আরও একটা কথা বলে রাখি যে এর আগের ম্যাচগুলোর রান সংখ্যা তুমি যদি দেখো, এই আগের ম্যাচের টোটাল রান সংখ্যা বিরাট কোহলি 75, এই স্পেশাল 76টা যেন এই মানে ম্যাচের জন্যই সংরক্ষিত ছিল এবং 76 রান করলেন। ফিল্ডিং আমরা যখন দেখছিলাম তিনি ফিল্ডিং করছেন সবসময় যেন তাতাচ্ছিলেন, শুধুমাত্র ক্রিকেটারদের নয়, যারা প্রবাসী ভারতীয় তারা যারা গিয়েছিলেন চিয়ার করছিলেন বার্বাডোসের এই স্টেডিয়ামে, তাদেরকেও বলছিলেন যে তোমরা চিয়ার করতে থাকো, যতক্ষণ না ম্যাচ শেষ হয় ততক্ষণ কোনো দেশ জয়ী হয় না বা কোনো দেশ পরাজিত হয় না। তাই বিরাট কোহলি একটা উদাহরণ, বিরাট কোহলি একটা সিনেমা, বিরাট কোহলি একটা ওয়েব সিরিজ চলতে থাকবে। বিরাট কোহলি কালকে অবসর গ্রহণ করলেন এবং এটা হয়তো এক্সপেক্টেড ছিল যে বিরাট কোহলি অবসর গ্রহণ করবেন। 2026-এ ভারতের মাটিতে টি20 বিশ্বকাপ রয়েছে, সেই বিশ্বকাপে বিরাট কোহলিকে কিন্তু আর দেখা যাবে না। তাই ভারতীয় ক্রিকেট অনুরাগীদের জন্য একটা খারাপ খবর, একটা এত বছর ধরে বিরাট কোহলি খেলছেন। 2011 বিশ্বকাপ তুমি যদি দেখো, ফাইনালে একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন এবং একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেছিলেন গৌতম গম্ভীরের সঙ্গে, সেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন এবং এই দলেরও কিন্তু সদস্য থাকলেন বিরাট কোহলি। সেলুট বিরাটকে। বড় ক্রিকেটাররা বড় ম্যাচে জাত চেনায়, গতকাল জাত আরও একবার শেষবারের মতো ওয়ান লাস্ট টাইম চেনালেন বিরাট কোহলি। একদমই। এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন গতকালের ম্যাচে বিরাট কোহলি এবং পাশাপাশি রোহিত শর্মা, যেরকম আপনাদের বলছিলাম যে আন্তর্জাতিক টি20 বিশ্বকাপ থেকে অবসর নিচ্ছেন রোহিত শর্মা। এবং এই যে রোহিত শর্মা গতকাল আমরা দেখেছি এর আগে আইপিএলে রোহিত শর্মার ক্যাপ্টেন্সির জায়গায় সেখানে হার্দিক পান্ডিয়াকে দেওয়া হয় এবং পরবর্তীতে তার যে রোহিত শর্মার যে প্র্যাকটিস এবং এই গত কয়েক মাস ধরে তার যে মনোসংযোগ, সব মিলিয়ে গতকালের ম্যাচ যখন আমরা দেখছি এবং একটা ভিডিও জয়জ্যোতি সামনে আসছে যে বার্বাডোসের এক টুকরো মাটি তিনি মুখে তুলে নিলেন। একেবারে দেখো, অনেক নস্টালজিয়া। আমি যে এই জার্সিটা পরে আছি, এই জার্সিটা কিনেছিলাম 18ই নভেম্বর দুপুরে, মনে পড়ছে 2023 18ই নভেম্বর দুপুরে। 19শে নভেম্বর ফাইনাল ম্যাচ ছিল আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এবং মানে রোহিত শর্মা কতটা আবেগ দিয়ে যে খেলেন, তুমি যে ভিডিওটার কথা বললে এর থেকে কিন্তু পরিষ্কার একজন ক্যাপ্টেন যিনি দলকে 3বার মানে আইসিসি নকআউট টুর্নামেন্ট, আইসিসি টুর্নামেন্ট বলবো রাদার, টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে দিয়েছেন। WTC ফাইনালের ইন্ডিয়া পৌঁছেছে, 2023 বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে এবং গতকালও পৌঁছেছে। এবং যদি কালকেও ভারত হেরে যেত এটা কিন্তু অবশ্যই বিশাল সেটব্যাক হতো রোহিত শর্মার জন্য। ক্যাপ্টেন হিসেবে তিনি দুর্দান্ত প্রমাণ
আরও একবার করলেন। গতকাল একটা সময় মনে হচ্ছিল জসপ্রীত বুমরাকে হয়তো একটু আগে আনলে আরও ভালো হতো, তবে রোহিত শর্মার ওভারঅল ক্যাপ্টেন্সি সত্যিই ভালো এবং একই সঙ্গে তার যদি ব্যাটিং দেখো, দুরন্ত ব্যাটিং করেছেন সেমিফাইনালে এবং তার আগের ম্যাচে। অবশ্যই কালকে হয়তো ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেনি, তবে তার ইম্প্যাক্টটা কিন্তু সাংঘাতিক। এবং এই রোহিত শর্মা কিন্তু একটা সিনেমা, এই রোহিত শর্মাকে নিয়েও কিন্তু একটা ওয়েব সিরিজ করা যায়। আমার মনে পড়ছে 2007 সেই জোহানেসবার্গের পরন্ত বিকেল, যে সময় রোহিত শর্মা একটা ভালো একটা ক্যালকুলেটিভ ইনিংস খেলেছিলেন এবং প্রথমবার উদ্বোধনী টি-20 বিশ্বকাপ মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে ভারত জেতে সেই দলের সদস্য ছিলেন রোহিত শর্মা। এবং রোহিত শর্মা এবারে কিন্তু জবনিকা টানলেন টি-20 ক্রিকেটে। অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা। আমি আমাদের পিসিআরকে বলবো অবশ্যই গ্রাফিক্স দেখাতে। সচিন টেন্ডুলকার একটা দারুণ পোস্ট করেছেন এই দুই মহারথীকে নিয়ে, বিরাট কোহলি একদিকে এবং অপরদিকে রোহিত শর্মা। সেই গ্রাফিক্স অবশ্যই চলে এসছে অলরেডি। এখানে সচিন টেন্ডুলকার যিনি মানে ক্রিকেট ঈশ্বর, তিনি পোস্ট করেছেন দুজনের ছবি দিয়ে, বিরাট কোহলি এবং একই সঙ্গে রোহিত শর্মা। তিনি বলছেন যে এই দুজনকে খুব কাছ থেকে দেখা এবং এই দুজনের ইভলিউশন তিনি একদম সাক্ষী ছিলেন। একদম ছোট বয়স থেকে তিনি দেখেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি যখন একদম ছোট ছিলেন, তখন থেকে তাদের এই জার্নিটার সাক্ষী সচিন টেন্ডুলকার এবং তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। দুর্দান্ত, মানে মাস্টার ব্লাস্টারের থেকে এর কমপ্লিমেন্ট এর থেকে আর বড় কি হতে পারে। একই সঙ্গে আরও একটা গ্রাফিক্স এখানে দেখা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়। নাম করব সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই জন্যই কারণ সৌরভ কিন্তু রোহিত শর্মাকে এনেছিলেন ক্যাপ্টেন হিসেবে, আর সৌরভ রাহুল দ্রাবিড়কেও এনেছিলেন কোচ হিসেবে। কোথাও যেন পরোক্ষভাবে সৌরভও রয়েছেন এই ওয়ার্ল্ড কাপ জয়ের পেছনে। তার যা মেসেজ সেটা আমি একবার বলতে চাইব। হার্টিয়েস্ট কংগ্রেচুলেশনস টু রোহিত শর্মা অ্যান্ড হিজ টিম, হোয়াট আ গেম টু উইন, মেবি আ ওয়ার্ল্ড কাপ ইন 11 years, but the talent the country has, they will win many more. Bumrah is absolutely magic. Well done Virat, Akshar, Hardik and everyone. Rahul Dravid and the support staff. What a proud moment. অবশ্যই এই প্রাউড মোমেন্টের সাক্ষী সৌরভ গঙ্গোপাধ্যায়। আরও একবার বলবো যে তার নামটা হয়তো নেওয়া হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে তার নামটাও নেওয়া উচিত। রাহুল দ্রাবিড় এবং একই সঙ্গে রোহিত শর্মা, এই দুজনকে নিয়ে আসা, যে সময় টালমাটাল চলছিল, বিরাট কোহলি সরে গিয়েছিলেন ক্যাপ্টেন্সি থেকে, ক্যাপ্টেন্সি করবেন না বলেছেন, সেই সময় রোহিতকে রাজি করানো এবং তার ফলস্বরূপ আজকে এই এত বড় জয়, বিশ্বজয় ভারতের বার্বাডোসের পরন্ত বিকলে। তাই স্যালুট অবশ্যই এই টিমকে, সাপোর্ট স্টাফকে। একই সঙ্গে বলতে চাইব 96 ব্যাচকে। 96 ব্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন, রাহুল দ্রাবিড় তিনি রয়েছেন। দুজনের ডেবিউ হয় একই সঙ্গে 96 টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে। এবং একই সঙ্গে বলবো যে 96-এ সেই ইংল্যান্ড সিরিজেই বিক্রম রাঠোর, পরশ মামরে এদেরকেও দেখা যায়। বিক্রম রাঠোর ব্যাটিং কনসালটেন্ট, পরশ মামরে বোলিং কোচ। কোথাও যেন 96 ব্যাচেরও একটা জয়গান আমরা গাইতে চাইছি এখানে, কারণ না হয়তো শেষবারের মতো রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠোর এবং পরশ মামরে এবং সবার আড়ালে সৌরভ গঙ্গোপাধ্যায় এই জয়ের পেছনে রয়েছে। তাই স্যালুট এই 96 ব্যাচকেও। একদমই, অবশ্যই গতকালের যে জয় এবং অধিনায়ক রোহিত শর্মা, যেমনটা জয়জ্যোতি বলছিল যে বিভিন্ন যারা ক্রীড়াবিদ রয়েছেন তারাও যেরকম শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল আমরা দেখেছি যে বার্বাডোসের মাটিতে কোথাও গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি এবং রীতিমতো কেঁদেও ফেলেছিলেন এই জয়ের পর। জয়জ্যোতি, রবীন্দ্র জাদেজারও কি অবসরের কোনো কথা রয়েছে এই বিষয়ে কি জানেন? একদমই, যা জানা আছে রবীন্দ্র জাদেজা কিন্তু টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, অর্থাৎ ভালো দিক অবশ্যই রয়েছে, তবে খারাপ দিকটাও রয়েছে। রবীন্দ্র জাদেজা পোস্ট করেছেন তার ইনস্টাগ্রামে এবং তিনি কিন্তু টি-20 ক্রিকেট আর খেলবেন না। অর্থাৎ ভারতের মাটিতে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হতে চলেছে 2026-এ, সেখানে স্যার জাদেজাকে দেখা যাবে না। 3D ইম্প্যাক্ট জাদেজা ফেলতে পারবেন না 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপে। তবে অবশ্যই স্যালুট রবীন্দ্র জাদেজাকে, একই সঙ্গে স্যালুট বিরাট কোহলিকে, একই সঙ্গে স্যালুট রোহিত শর্মাকে এবং রাহুল দ্রাবিড়। তার নাম না নিলে হয়, রাহুল শরৎ দ্রাবিড়ের নাম নিতেই হবে, কারণ রাহুল দ্রাবিড়ের জন্য একটা হ্যাশট্যাগ কিন্তু চলছিল ভাস্বতী, ডু ইট ফর দ্রাবিড়। দ্রাবিড়ের কথা বলতে হচ্ছে এখানে, কারণ দ্রাবিড়ের কে যখন কালকে দেখছিলাম যে ইলেটেড, তিনি এত উচ্ছ্বসিত, আমার মনে পড়ে যাচ্ছিল 2007-এর সেই 50 ওভারের ওয়ার্ল্ড কাপের কথা, যখন শ্রীলঙ্কার বিরুদ্ধে হারে ভারত এবং সেই সময় ক্যাপ্টেন
দ্রাবিড় একদম মুষড়ে পড়েছিলেন, এরপর ক্যাপ্টেন্সি ছেড়ে দেন এবং মনে হচ্ছিল ওখান থেকে বোধহয় জীবনে আর ফেরা যায় না, জীবনে যে আবারও ফেরা যায়, ব্যর্থতা আসতে পারে, সব কিছু মানে সব হারিয়ে ফেলতে পারেন, সেখান থেকেও যে পুনরুদ্ধার করা যায়, প্যারাডাইস লস্ট হতে পারে, প্যারাডাইস লস্ট হলেও যে প্যারাডাইস গেইন করা যায়, কালকের বার্বাডোসের দুপুরটা কিন্তু সেই চিত্র দেখালো। এবং অবশ্যই রাহুল সরদার তার কোচিংয়ের শেষ করলেন টেনিওর এবং কোথাও যেন ভারতীয় ক্রিকেটের কর্ণ অর্জুনে উন্নীত হলেন। আমরা দেখেছি তার ক্রিকেটিং ক্যারিয়ারও যে যখন রাহুল দ্রাবিড় ব্যাটিং করতেন, বড় রান করতেন, তার ডেবিউ টেস্টেও 95 করেছিলেন, সৌরভ 131 করেছিলেন, কোনো না কোনো ক্রিকেটারের দ্বারা তিনি কিন্তু মানে ওভারশ্যাডো হয়ে যেতেন, সেটা কালকে কিন্তু হয়নি। দ্রাবিড়ের সেই রুপোর মেডেলটা 2003 ওয়ার্ল্ড কাপের সেই রুপোর মেডেলটা যে সোনায় কনভার্ট হলো এবং অবশ্যই সব কিছু মানে হাল ছেড়ে দিতে নেই লাইফে। জীবনে যদি সঠিকভাবে চেষ্টা করা যায়, সঠিক পদ্ধতিতে চেষ্টা করা যায়, অবশ্যই জীবন মানে অদৃষ্ট দেবতা তোমাকে ফিরিয়ে দেবে। কালকের এই দুপুর, বার্বাডোসের দুপুর কিন্তু ফিরিয়ে দিল রাহুল দ্রাবিড়কে। মনে পড়ছে পোর্ট অফ স্পেনের সেই দুপুর যখন বাংলাদেশের বিরুদ্ধে হারতে হয় রাহুল দ্রাবিড়ের ভারতকে 2007 50 ওভার বিশ্বকাপে। সব স্মৃতি অতীত করে এই মুহূর্তে এই ওয়েস্ট ইন্ডিজেই কিন্তু ভারতের বিশ্বকাপ জয়, যেখানে কোচের নাম রাহুল দ্রাবিড়। একদমই। এবং গতকাল যখন আমরা খেলা দেখছিলাম, অবশ্যই যেমনটা বলছে জয়জ্যোতি, রাহুল দ্রাবিড় 1996 সালে তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন এবং একটা ট্রফির জন্য এতগুলো বছরের অপেক্ষা, কোথাও গিয়ে তিনিও যেন আবেগপ্রবণ হয়ে পড়েছেন গতকালের ম্যাচের পর। এবার একটু আসি সূর্যকুমার যাদবের কথা এবং শুরুতেই যেমনটা তুমি বলছিলে যে ডেভিড মিলারের কাছে এই যে বাউন্ডারি সামনে থেকে, লাইনের সামনে থেকে তার ক্যাচ ধরা, সবটা মিলিয়ে এই ছবিটা কিন্তু বারবার চোখের সামনে ভাসছে। এই বিষয়টা যদি আরো বলো, কারণ একটা সময় দক্ষিণ আফ্রিকা আমরা দেখলাম যে মাঠের রাশ নিয়ে নিয়েছিল। একদমই, দক্ষিণ আফ্রিকা মাঠের রাশ নিয়ে নিয়েছিল। তার আগে বলো, সূর্যকুমারের কি ফ্যান হয়ে গিয়েছো তুমি কালকের থেকে? হ্যাঁ, একটু তো হয়েছি, কারণ সোশ্যাল মিডিয়ায় যেভাবে এই ছবিগুলো দেখছি অবশ্যই ফ্যান হওয়ার মতোই। একদমই, সূর্যোদয় চলছে প্রত্যেকের হৃদয়ে এবং সূর্যকুমার যাদব যেভাবে ক্যাচ নিয়েছেন কিছু বলার নেই। আমি তো অলরেডি বললাম যে আমি কাউকে অসম্মান না করে বলছি, যতগুলো বিশ্বকাপে ম্যাচ হয়েছে, যতজন ক্যাচ নিয়েছেন, দুর্দান্ত ক্যাচ নিয়েছেন, তার মধ্যে আমি 1983 ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভিভ রিচার্ডসের যে ক্যাচটা কপিল দেব নিয়েছেন অনেকটা দূর দৌড়ে মাদান লালের বলে, সেই ক্যাচটাকে রেখেও বলছি এই ক্যাচ মানে একটা জীবন, মানে এই ক্যাচ নিয়ে উপন্যাস লেখা যায়, এই ক্যাচ নিয়ে সিনেমা তৈরি করা যায়, এই ক্যাচ সত্যি জীবনের স্পন্দন বলা যেতে পারে। আর দক্ষিণ আফ্রিকার কথা একটা কথা বলি ভাস্বতী, যে দক্ষিণ আফ্রিকার চিরকালীন যে চোকার্স তকমা সেটা কিন্তু থেকেই গেল। দক্ষিণ আফ্রিকার কথা বলতে গেলে বলতে হয় যে হ্যান্সি ক্রোনিয়ের কথা। হ্যান্সি ক্রোনিয়ের ক্যাপ্টেন্সিতে আমরা দেখেছিলাম 1998-এ ঢাকায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল এবং তারপর কোনো আইসিসি ট্রফি তারা জিততে পারেনি। এবং মনে পড়ছে 99 বার্মিংহাম সেমিফাইনাল ম্যাচ, দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, ম্যাচ টাই হয় এবং মুষড়ে পড়েছিলেন অ্যালান ডোনাল্ড। মনোবিদ দরকার হয়েছিল অ্যালান ডোনাল্ডকে তার স্বাভাবিক জীবনে ফিরতে মনোবিদের সাহায্য নিতে হয়েছিল। তাই দক্ষিণ আফ্রিকার জন্য খারাপ লাগা অবশ্যই রয়েছে, কারণ এই দলটির মধ্যে ট্যালেন্ট রয়েছে কিন্তু কোথাও গিয়ে যেন তারা শেষ মানে লাইনটা ক্রস করতে পারছে না। গতকালও তাই হয়েছে। হেনরি ক্লাসেন এবং যখন কুইন্টন ডিকক খেলছিলেন মনে হচ্ছিল ম্যাচ শেষ, ম্যাচ এখান থেকে কোনোভাবেই ম্যাচ বেরোবে না। 24 বলে 26 রান প্রয়োজন, রানা বল এবং যেখানে উইকেট 6টা উইকেট রয়েছে হাতে, সেখান থেকে ম্যাচ বেরোতে পারে। হয়তো দক্ষিণ আফ্রিকা বলেই এই ম্যাচ বেরিয়ে গেছে এবং এই জায়গায় অন্য কোনো দল, অস্ট্রেলিয়া হতো বা ইংল্যান্ড হতো, ম্যাচ কিন্তু বেরোতো না এবং ভারত হয়তো সেই রানার্স আপ হয়েই থাকতো। তবে কালকের স্ক্রিপ্টটা হয়তো ক্রিকেট দেবতা লিখেছেন রোহিত শর্মার জন্য, ক্রিকেট দেবতা লিখেছেন বিরাট কোহলির জন্য এবং গোটা ভারতবাসীর জন্য। জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সেলিব্রেশন চলছে এবং সেলিব্রেশনে আজ কিন্তু এই কলকাতা টিভির স্টুডিওতেও পড়ছে, সেটা আপনারা বুঝতেই পারছেন ভাষ্য দেখে এবং আমাকে দেখে। একদমই। এবং এবার একটু আসি, যেমনটা তুমি বলছিলে যে হেনরি ক্লাসিক, তারপর কুইন্টন ডিকক এবং ডেভিড মিলার, অবশ্যই তাদের কথা যেরকম বলতে হচ্ছে, একটু ভারতের ক্ষেত্রে হার্দিক পান্ডিয়া বা জসপ্রীত বুমরা, এদের বিষয়গুলো যদি বলো। একদমই, জসপ্রীত বুমরা মানে যে কোনো পিচ দিয়ে দাও জসপ্রীত বুমরাকে। জসপ্রীত বুমরা তার স্ত্রীকে কালকে ইন্টারভিউ দিচ্ছিলেন, দারুণ মুহূর্ত ধরা পড়ছিল কালকে। আইসিসি ডিজিটালের হয়ে ইন্টারভিউ নিচ্ছিলেন সঞ্জনা গণেশন এবং সত্যি মানে পরিশ্রম করলে
সঠিক পথে পরিশ্রম করলে সব কিছুই সম্ভব। জসপ্রীত বুমরা কিন্তু ইন্সপিরেশন। জসপ্রীত বুমরা অনেকের কাছে ইন্সপিরেশন, নট নেসেসারি যে তাকে ক্রিকেটার হতে হবে। সে উকিল হতে পারেন, সে ডাক্তার হতে পারেন, সে সাংবাদিক হতে পারেন, সে অ্যাঙ্কার হতে পারেন। হয়তো জীবনে অনেক ডামাডোল চলছে, কিন্তু সঠিক পথে অধ্যবসায় করলে, অবশ্যই পরিশ্রম করলে সাফল্য আসবে। জসপ্রীত বুমরা কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন এবং হ্যাটস অফ। অপরদিকে আর্শদীপ সিংয়ের কথা বলবো, দুরন্ত বোলিং করেছেন, অ্যাসিস্ট করেছেন জসপ্রীত বুমরাকে দারুণভাবে, এবং শুধু অ্যাসিস্ট করা নয়, এতগুলো উইকেট নিয়েছেন এবং আসল সময় উইকেটগুলো নিয়েছেন, ঠিক সময় উইকেটগুলো নিয়েছেন। হার্দিক পান্ডিয়ার কথা বলবো যে হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন টালমাটাল, কি হচ্ছে কেউ জানে না। তার নৈশ জীবন নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক রকম ক্রিটিসিজম চলছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে, কিন্তু কিচ্ছু ম্যাটার করে না যখন পারফর্মার পারফর্ম করে, সেটাই কিন্তু তার পরিচয়। হার্দিক পান্ডিয়া নৈশ জীবন নিয়ে কেউ আগ্রহী নয়, এবং যেসব মিডিয়াতে এইসব খবরগুলো রটে, আজকের পর থেকে মনে হয় এগুলো ধুয়ে সাফ হয়ে যাবে। আর অবশ্যই হার্দিক পান্ডিয়াকে মনে রাখবে একজন পারফর্মার হিসেবে, যেভাবে তিনি পারফর্ম করে গিয়েছেন এবারের T20 ওয়ার্ল্ড কাপে। গোটা মানে যদি দেখা যায় যেভাবে তিনি পুরো একদম প্রথম ম্যাচ থেকে পারফর্ম করে গিয়েছেন, কোথাও না কোথাও কন্ট্রিবিউশন কিন্তু হার্দিক পান্ডিয়া ছিল। যখন তিনি IPL খেলছিলেন তিনি একদম অন্য জগতে ছিলেন, এখন যেন অন্য জগৎ। মানে ঠিক USA লেগ বা বার্বাডোসে মানে ওয়েস্ট ইন্ডিজ লেগে তাকে কিন্তু অন্য রূপে দেখা গিয়েছে, এবং ব্যাটিং হোক বা বোলিং হোক তিনি নিজেকে কিন্তু একদম অন্য ধাতুতে গড়েছেন। এবং অবশ্যই অন্য হার্দিক পান্ডিয়াকে আমরা দেখেছি, যে হার্দিক পান্ডিয়াকে IPL-এ দেখা যায়নি। সব কিছু গণ্ডগোল হয়ে যেতে পারে, সব ডামাডোল হতে পারে, ব্যক্তিগত জীবন ছাড়খাড় হয়ে যেতে পারে, কিন্তু যখন পারফর্মার পারফর্ম করে তখন একটা কথাই মাথায় রাখে যে আমাকে পারফর্ম করতে হবে, এবং এই পারফরমেন্সের জন্যই আমাকে কিন্তু মানুষ চেনে। হার্দিক পান্ডিয়াকে চিনবে তার এই শেষ ওভারের জন্য। একদমই। এবং শীত, গ্রীষ্ম, বর্ষা ভারতীয় দলের কাছে একটা আশার জায়গা অবশ্যই জসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়ার দুরন্ত বোলিং যে ব্যাখ্যা করলো জয়জ্যোতি। একেবারে শেষের দিকে আমরা এসেছি, তবে একটা বিষয়ে জানতে চাইবো, গতকালের ম্যাচ একজন ক্রীড়া সাংবাদিকের থেকে একজন ক্রীড়া প্রেমী হিসেবে কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, গতকালের ম্যাচ মানে সাংবাদিক তো অবশ্যই, ক্রীড়া সাংবাদিক হিসেবে গতকালের ম্যাচে হয়তো স্টেডিয়ামে আমি ছিলাম না, আহমেদাবাদের কথা মনে পড়ছিল, রাতের কথা, বিশ্বকাপ রাতের কথা, কোথাও যেন সাপমোচন ঘটলো। এবং সেদিন ভেবেছিলাম যে রাতে যখন ভারত বিশ্বকাপ জিতবে তখন ভাস্বতী অ্যাঙ্কারিং করবে এবং আহমেদাবাদ থেকে আমি রিপোর্টিং করব, আর এই জার্সিটা পরেই করব। তো সেদিন করা হয়নি, তো আজকে কলকাতা টিভি স্টুডিওতে সেটা পুষিয়ে নিলাম। মানে আমাদেরও যেন সাপমোচন ঘটলো, আর অল ইজ ওয়েল এই মুহূর্তে বলতেই হচ্ছে। দারুণ মুহূর্ত প্রথম থেকে এই ম্যাচের, মানে এক একটা সিকোয়েন্স দিয়ে এক একটা সিরিজ হয়। আর কি বলবো, এই ম্যাচটা সেভ করে রাখবে আমি মনে করি অনেকে, যারা পিছিয়ে পড়ছে, যারা জীবনে কিছু করতে চায় কিন্তু এখন হচ্ছে না, অনেকে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, হয়তো সেভাবে সাকসেসফুল হতে পারছে না। এই ম্যাচটা সেভ করে রাখুন এবং অবসর সময় এই ম্যাচটা মাঝে মাঝে দেখুন। তবে ভাস্বতী, আমরা কথা বলেছিলাম প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রণব রায়ের সঙ্গে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রণব রায় বিশ্বকাপ জয়ের পর কি বললেন শোনাবো। যেরকম কালকে দুর্ধর্ষ একটা জয় দেখলাম, পুরো বলা যেতে পারে যে টিম একসঙ্গে থেকে এই জয়টা নিয়ে এসছে। প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল এবং প্রত্যেকে তার নিজের জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করেছে যে টিমকে কিভাবে কন্ট্রিবিউট করা যায়, এবং সেই জয়টা থেকে সেই জয়টা আমরা দেখতে পেলাম। এবং তার সঙ্গে সঙ্গে এই দুজনের, আমাদের দুজন মানে মেন স্তম্ভ বলা যায় লাস্ট প্রায় 15 বছর ধরে, রোহিত এবং বিরাট যেভাবে টিমটাকে একটা জায়গায় নিয়ে এসছে পারফরমেন্সের ভিত্তিতে এবং অ্যাজ এ টিম স্পিরিট এবং নানান দিক থেকে, সেটা তো রিমার্কেবল। এবং একসঙ্গে দুজনের এই T20 থেকে অবসর নেওয়াটা আমার অনেকটা যেন সেই অস্ট্রেলিয়ার এক সময়কার রডনি মার্শ, ডেনিস লিলি অ্যান্ড গ্রেগ চ্যাপেল, এদের ওই একসঙ্গে অবসর নেওয়াটাও যেন মনে করিয়ে দিচ্ছে আর কি। তবে একটা জিনিস ভালো যে নতুন নতুন ছেলেরা উঠে আসছে, পার্টিকুলার T20-তে। তো সুতরাং আশা করব যে খুব দ্রুত এই টিমটা আবার, মানে একটা তো হয় যে শূন্যস্থান একটা পূরণের ব্যাপার থাকে, এই যে একটা বিশাল ভ্যাকিউম তৈরি হবে ওপেনিং জুটির, বা বলা যেতে পারে একজন ওপেনার, একজন নাম্বার 3 ব্যাটসম্যান, অনেক বছর ধরে T20 খেলেছে,
এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যে রোহিত আর বিরাটের একসঙ্গে ওপেনিং করা। তো এই ফ্রন্ট লাইন ব্যাটসম্যান তো এরা, এই দুজনের জায়গা যখন ভ্যাকিউমটা ক্রিয়েট হয় তখন সেই শূন্যস্থান পূরণ হতে একটু সময় লাগে। তবে আমি আশাবাদী যে অনেক এই IPL এ দেখছিলাম অনেক ভালো ভালো ছেলে উঠে আসছে, ভালো খেলছে। আশা করব যে তারা এই শূন্যস্থানটা পূরণ করতে পারবে। আর 1xBet কি আপনারা ডাউনলোড করেছেন? যদি ডাউনলোড এখনো পর্যন্ত না করে থাকেন তবে শুনে নিন কিভাবে ডাউনলোড করতে হয়। লিংক যদি থাকে লিংকে ক্লিক করতে হবে, তারপর একটা ইন্টারফেস দেখা যাবে। অ্যান্ড্রয়েড আর iOS এর জন্য আলাদা আলাদা লিংক থাকবে। যেটা দরকার সেটাতে আপনি ক্লিক করবেন, তারপর আপনাকে ডাউনলোড অপশন দেখাবে। ডাউনলোডের পর ওপেন অপশন দেখাবে, ওপেন অপশনে ক্লিক করুন, তারপর ইনস্টল অপশনে ক্লিক করুন। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করুন, তারপর অ্যালাউ করুন। এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য সবার আগে আপনার ফোন নাম্বার দিতে হবে, তারপর নেক্সট করতে হবে। এরপর ক্যাপচা ফিল আপ করতে হবে। ফিল আপের পর কনফার্ম করতে হবে। এরপর ডিপোজিট আর কন্টিনিউ অপশন আসবে, আপনাকে ডিপোজিটে ক্লিক করতে হবে। প্রথম ইউপিআইতে গিয়ে পেড করতে হবে। স্ক্যানার দেখতে পাবেন। পেড করার পর আপনি খেলতে পারবেন। গতকালের আন্তর্জাতিক টি20 বিশ্বকাপ জয়ের পর বিভিন্ন ক্রীড়াবিদ তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা প্রতিক্রিয়া দিচ্ছেন, জয়জ্যোতি ক্রিকেট লেজেন্ড যারা রয়েছেন তারা এই ম্যাচকে কিভাবে ব্যাখ্যা করেছেন, কি বলছেন তারা ভারতীয় দলকে? অবিশ্বাস্য। কালকে সুনীল গাভাস্কারকে বলতে শুনলাম ইউফোরিক ভিক্টরি। মানে এই ধরনের ম্যাচ জাস্ট ভাবা যায় না। মানে এইভাবে ম্যাচ জেতা যায় এবং অবশ্যই বিশ্বকাপ জেতা যায়, অবিশ্বাস্য। গাভাস্কার বলছেন এটা। সচিন টেন্ডুলকার আবেগপ্রবণ হয়ে পড়েছেন, একই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় তুমি দেখলে যে আমরা আলোচনা করলাম। তাই প্রত্যেক ক্রিকেট লেজেন্ড শুধু নয়, প্রত্যেকে মানে এই ক্রিকেট কেন ভারতে এখন ধর্ম হয়ে গিয়েছে, মানে ক্রিকেটটাকে কিন্তু সবাই পরতে পরতে উপভোগ করে। এবং ক্রিকেট লেজেন্ড হোক বা একদম মানে ক্রিকেট শুধু দেখে, ক্রিকেট দর্শক হোক, তারা প্রত্যেকে কিন্তু কালকের এই রাত ভুলতে পারবে না। এবং আমি যখন অফিস থেকে ফিরছিলাম বাড়িতে, সেই সময় দেখতে পাচ্ছি যে এয়ারপোর্টের সামনে, কৈখালির সামনে তিরঙ্গা উঠছে এবং সবাই বেরিয়ে পড়েছেন। একটা মানে প্রসেশন চলছে যেন। তাই উৎসব মানে হঠাৎ করে এত রাতে, মধ্যরাতে শহর কলকাতা, শুধু বলবো না, শহর কলকাতায় আমি প্রত্যক্ষদর্শী যে যখন বাড়ি যাচ্ছিলাম যে এই ধরনের একটা চিত্র ধরা পড়ছে। মনে হচ্ছে যেন ইডেন গার্ডেন্সে ম্যাচ হচ্ছে, তারা সবাই প্রসেশন করে যাচ্ছে, ভারতের জয়গান গাইছে, চাক দে ইন্ডিয়া বলছে। এই দৃশ্যটা কিন্তু কাশ্মীরেও আপনারা দেখবেন, এই দৃশ্যটা আপনারা কন্যাকুমারীতেও দেখবেন, মুম্বাইতেও দেখবেন, চেন্নাইতেও দেখবেন। তাই এটাই হচ্ছে মানে ক্রিকেট এমন একটা খেলা যেটা নাকি পুরো দেশকে একেবারে এক সূত্রে বেঁধে রেখেছে এবং প্রবাসী ভারতীয়রা তো অবশ্যই সেলিব্রেট করেছেন। তাই একদম ফেস্টিভ মুহূর্ত ধরা পড়ছে। 2007-এর পরন্ত বিকেলে জোহান্সবার্গের যে মুহূর্তগুলো ধরা পড়ছিল সেটারই যেন ফ্ল্যাশব্যাক এই মুহূর্তে ধরা পড়ছে বার্বাডোসে। এবং সেই আজটা একদম গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু আমরা ফিল করছি। একদমই জয়জ্যোতি, আন্তর্জাতিক টি20 বিশ্বকাপ গতকালই শেষ হয়েছে, ভারতের জয়। এবং আমরা এই এক মাস আপনাদের সামনে বিভিন্ন এক্সক্লুসিভ মুহূর্ত তুলে ধরেছি, প্রত্যেক মুহূর্তের আপডেট দিয়েছি স্টেডিয়াম বুলেটিনে বা কখনো কলকাতা টিভির পর্দায়। অবশ্যই জয়জ্যোতি, আজ স্টেডিয়াম বুলেটিনের দর্শকদের জন্য কি বার্তা দেবে? একটাই বার্তা দেবো, আবারও যেন এরকম প্রোগ্রাম করতে পারি, শো করতে পারি। ভারত বিশ্বকাপ জিতুক এবং বিশ্বকাপ জিতে আবারও মানে এরপরে 2026-এ বিশ্বকাপটা ভারতের মাটিতেই রয়েছে। আশা রাখবো সেই বিশ্বকাপে ফাইনালও আমি সেই স্টেডিয়াম থেকেই কভার করব, ভাস্বতী অ্যাঙ্কারিং করবে। এবং যেটা পূরণ হয়নি স্বপ্নটা, স্টেডিয়াম থেকে ভারতের জয়ের একদম সরাসরি সম্প্রচার করা, সেটা পূর্ণ হবে 2026 টি20 বিশ্বকাপে। একদমই স্টেডিয়াম বুলেটিনের একেবারে শেষ ল্যাপে চলে এসেছি আমরা। আলোচনার ছিলেন আমার সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনার জন্য। এবং অবশ্যই দর্শকদের কাছে যেরকম গুরুত্বপূর্ণ অনেক বার্তা পৌঁছে দিল জয়জ্যোতি, অনেক বিষয় নিয়ে ব্যাখ্যা করলো, অনেক পুরনো স্মৃতি, অনেক নস্টালজিয়া তুলে ধরলো। অবশ্যই গতকাল বার্বাডোসের রাতে, বার্বাডোসের মাটিতে ভারতের তিরঙ্গা এবং এই মুহূর্তকে একদম চিরস্মরণীয় করে রাখলেন অধিনায়ক রোহিত শর্মা। ট্রফি জয় এবং বার্বাডোসের মাটি তুলে ধরা তার মুখে, সব মিলিয়ে কিন্তু একটা অন্যরকম মুহূর্তের সাক্ষী থাকলো 140 কোটি ভারতবাসী। এখানেই শেষ করছি। দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন, প্রেজেন্টেড বাই 1xBet, কলকাতা টিভি, রাত দিন 7 দিন।